প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। একজন হলেন সিনিয়র সাংবাদিক এম.এ. আজিজ, আরেকজন হলেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি। আপনাদের দুজনকেই স্বাগত। আমি শুরুতেই এম.এ. আজিজ আপনার কাছে যাব। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা আওয়ামী লীগকে রাজনীতি নির্বাচন থেকে দূরে রাখার কথা বলছেন। অন্যদিকে বিএনপি কোনো দলকে নিষিদ্ধ করার বিপক্ষে। এমন প্রেক্ষাপটে ফেসিবাদে বিলোপের ঐক্যের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। উনি বলছেন সবাই আমাদের এক হতে হবে। তিনি তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এবং সেখানে পরিষ্কার বলেছেন যে বিভাজন নয়, ঐক্য চাই। আর ঐক্যটা কেন? ফেসিবাদ বিলোপের জন্য। প্রশ্ন হলো যে ফেসিবাদ বিরোধী ঐক্য কি ফাটল ধরেছে? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় রাজনৈতিক টানাপোড়েন দলগুলোর মধ্যে চলছে, কিন্তু ফেসিবাদ বিরোধী আন্দোলনে কোনো অনৈক্য তৈরি হয়নি। কারণ তার উদাহরণটা হচ্ছে 10 তারিখে যখন নূর হোসেন দিবস পালন করে, তখন কিন্তু পতিত স্বৈরাচার ভারত থেকে বলছিল যে ট্রাম্পের ছবি নিয়ে তোমরা মিটিং করবা, এবং ঠিকই ওটা চেষ্টা করছে। তখন কিন্তু সবাই নেমেছে। ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলনটা হয়, ওই আন্দোলনে ওই জায়গায় সবাই আছে। অর্থাৎ ফেসিবাদের ব্যাপারে যে ঐক্য, এটা কিন্তু বাংলাদেশে ওই একটা উদাহরণই বলে দেয় যে সবাই ঐক্যবদ্ধ আছে। এখন রাজনৈতিক দলের ভিতরে টানাপোড়েন, আমি যেটা বলছি যে ধরেন সবগুলো রাজনৈতিক দল যার যার রাজনীতি আলাদা, সামনে হয়তো একটা নির্বাচন হতে পারে, এজন্য কিন্তু তাদের একটা প্রিপারেশন কিন্তু চলছে, সাংগঠনিক প্রিপারেশন। বক্তৃতা ধরেন বিএনপি মনে করছে যে ইলেকশন হলে তারা জিতবে, সুতরাং তারা নির্বাচনটা একটু তড়িৎ গতিতে চাচ্ছে। জামাত ভাবতেছে যে ইসলামিক দলগুলোকে এক করে ইলেকশন করলে তারা জিততে পারে, এই জন্য তারা আবার একটু সময় একটু বেশি দিতেছে। পরে অবশ্য বলছে যৌক্তিক সময় দেওয়া, অর্থাৎ এরকম মনে হচ্ছে। তো এটা তো থাকবে, কারণ রাজনৈতিক দল তো আর মিশনারি দল না, ইলেকশন চাওয়াটা তো অপরাধও না, তাই না? এখন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি আর একটু বিদ্যুৎ বেগে চলতে পারতো, মানে গতিটা যদি দ্রুত হতো, তাহলে আরও সময় দিতে পারতো। আর দ্বিতীয়টা হচ্ছে যে একটা নির্বাচনের রোড ম্যাপ চায়, সব দল রোড ম্যাপ চায়। অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের ব্যাপারে কোনো পরিষ্কার বক্তব্য কিন্তু দিচ্ছে না। সর্বশেষ যেটা আমি বণিক বার্তায় প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার শুনেছি, যেটা দেখেছি, সেটা হচ্ছে যে তিনি বলেছেন সংস্কার যতটুকু সবাই ঐক্যবদ্ধ হবে ততটুকু নিয়ে আমরা নির্বাচনের দিকে চলে যাব, আর যদি সংস্কার না চাই আমরা করব না, নির্বাচন যাব। তারপরেও একটা ডিমান্ড কিন্তু আছে যে আমরা কতকাল শহীদ হতে থাকবো। সুতরাং সংস্কার তো লাগবে, অ্যাটলিস্ট নির্বাচনী সংস্কারটা লাগবে, নির্বাচনী ব্যবস্থা এবং সংবিধানের কিছু ব্যবস্থা। যেমন আমি বলি, সংবিধানের আপনার বলা আছে যে যিনি সরকার ফর্ম করে যে দল, সেই দলের প্রেসিডেন্ট হয়, তিনি দলের প্রেসিডেন্ট থাকে, তিনি সংসদীয় দলের প্রধান থাকেন, তিনি সরকার প্রধান থাকেন, তার নির্দেশ ছাড়া কিছু হয় না। তো 3 বার এই আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তারা তো ওই সংবিধানই তাকে ফ্যাসিস্ট বানায় ফেলছে। তো সুতরাং এই সংবিধান তো এই জায়গা সংশোধন লাগবে। যেমন 70 নিষেধ, আপনার মনে না চাইলেও আপনি যে দলের সংসদ সদস্য হবেন তার পক্ষে সমর্থন দিতে হবে। আজাদ মজুমদার, জি। আজিজ ভাই স্পষ্টভাবে বলেছেন যে আসলে ফেসিবাদ বিরোধীর মধ্যে কোনো অনৈক্য নেই। আপনার কি তাই মনে হয়? সেটাই হওয়া উচিত, কারণ সবার তো একটা কমন গ্রাউন্ড আছে যে সবাই বাংলাদেশ দীর্ঘদিন ধরে সাফার করেছে, 15 বছর ধরে নানা ধরনের দুঃশাসন অপশাসন, এগুলোর পরে একটা বড় একটা হত্যাযজ্ঞ। এগুলো তো মানুষ খুব বেশি দিন আগের কথা না, মানুষ তো এত তাড়াতাড়ি এগুলা বলা সম্ভব না। এখনও অনেক আহত হাসপাতালে আছে, সেদিনও একজন মারা গেছে আহতদের মধ্যে। তো এরকম একটা যখন পরিস্থিতি দাঁড়ায়, তখন তো মানে ওই আগের সরকার কী করেছে জনগণের সাথে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সাথে কী করেছে, দেশের মানুষের অধিকার কীভাবে কেড়ে নিয়েছে, এগুলো সবাই জানে। সো এগুলা আপনি যদি ভুলে যান, ভুলে গিয়ে যদি এখন আপনার নিজেদের সাময়িক গেইনের জন্য যদি নিজেরা আবার নিজেদের মধ্যে কোনো মতবিরোধ তৈরি হয়, তাহলে তো আলটিমেটলি লাভবান হবে তারাই যারা দেশ থেকে পালিয়েছে বা দেশে একটা নৈরাজ্য চালিয়েছে। তো তাদেরকে যদি আপনার ঠেকাতে হয়, বা তারা যে দুঃশাসনটা দিয়েছে এইটার পুনরাবৃত্তি যদি আপনি রোধ করতে চান, তাহলে তো আপনাকে এক ধরনের ঐক্য, জেনারেল একটা কনসেনসাস সবার মধ্যে থাকতেই হবে
রাজনীতি যারা করেন তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা থাকবে, এটা খুব স্বাভাবিক। প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব রাজনৈতিক চাওয়া পাওয়া আছে, নিজস্ব মতবাদ আছে, নিজস্ব কর্মসূচি আছে, সেটাও থাকবে। কিন্তু কিছু মূল বিষয় যেগুলো কমন বিষয় যেগুলো, সেগুলোতে যদি কোনো বিভেদ তৈরি হয় তাহলে আখেরে কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হয়। তো হাসনাত আবদুল্লাহ যে ডাকটা দিয়েছেন, ঐক্যের ডাকটা দিয়েছেন বা ঐক্যের কথা বলেছেন, এটাই কিন্তু আসলে সবারই এই মুহূর্তে মনের কথা হওয়া উচিত। আমি তো শুধু হাসনাত আবদুল্লাহ না, মাননীয় প্রধান উপদেষ্টাও কিন্তু আপনার ওনার যে জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দিয়েছেন সেখানেও কিন্তু উনি এই কথাটাই বারবার বলেছেন। ওনার যদি শেষ বাক্যটা আপনি লক্ষ্য করে দেখেন, সেখানে কিন্তু উনি ঐক্যের কথা বলেছেন যে আপনারা একতাবদ্ধ থাকুন, ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র হতে থাকবে, এ ধরনের ষড়যন্ত্র যাতে প্রতিরোধ করা যায়, তাহলে আমরা যারা মানে উনি জনগণকে বলেছেন, জনগণ আর জনগণের প্রতিনিধি কিন্তু এই রাজনৈতিক দলগুলো বা ছাত্ররাও কিন্তু এক ধরনের প্রতিনিধি করে ছাত্রদের একটা অংশের। তো সবার যদি কমন গ্রাউন্ডে, এই কমন গ্রাউন্ডটাতে সবাই যদি এক থাকে, তাহলে এই যে দুঃশাসন বা লুটপাট বলেন, হত্যাযজ্ঞ বলেন, যেগুলো 15 বছর ধরে মানুষ দেখেছে, এটা প্রতিরোধ করা সম্ভব হবে এবং এটাকে প্রতিরোধ করতেই হবে। এটা আসলে কোনো বিকল্প নেই এই মুহূর্তে। আজাদ মজুমদার, অনেকে ধরে নিয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বোধহয় বিএনপির মুখোমুখি, কিন্তু হাসনাত আবদুল্লাহর এই বক্তব্যে কিন্তু তা মনে হয়নি। কারণ তিনি একটা কথা বলেছেন যে গত 16 বছরে বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, আর সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করি সংস্কার ও ফেসিবাদের বিলোপের চলমান যাত্রায়ও বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হাসনাত আবদুল্লাহ আরও বলেছেন যে বিএনপির কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি, সেই প্রত্যাশা ও বিএনপির বর্তমান কার্যক্রমের মধ্যে যদি ঘাটতি রয়েছে বলে মানুষ মনে করে, তা মনে করতেই পারে। আমরা চাই বিএনপি ফেসিবাদ বিরোধী যে আপোষহীন মনোভাব দীর্ঘদিন দেখিয়েছিল, আবারও তাই দেখাক। কারণ অন্তত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আপোষহীন নেত্রী বলা হয়, শুধু শুধু নয়, তার নানান ভূমিকাটা প্রমাণিত হয়েছে উনি আপোষহীন নেত্রী, এবং দলটি কোনো জায়গায় আপোষ করেনি। কিন্তু কেউ কেউ বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মুখোমুখি দাঁড় করে দিতে চায়। এটা যারা চায় তারা আসলে তাদের হয়তো হিডেন কোনো ইস্যু থাকতে পারে, হিডেন কোনো লক্ষ্য থাকতে পারে, কিন্তু বাস্তবিক অর্থে এটা তো কোনো অস্বীকার করার কোনো উপায় নেই যে বিএনপি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল বা অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল। তাদের জনসমর্থন বিপুল, তারা ডাক দিলে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে, এবং তারা তাদের এই জনসমর্থন ধরে রাখলে তাদের আগামীতে যে নির্বাচন আমরা হবে আশা করছি, সেই নির্বাচনে তাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। তো এরকম একটা রাজনৈতিক দল যাকে সবাই আশা করে যে তারা হয়তো একসময় নিকট ভবিষ্যতে রাষ্ট্রের দায়িত্ব নেবে, তো তাদের কাছে খুব স্বাভাবিকভাবে প্রত্যাশা থাকবে। হাসনাত আবদুল্লাহরও প্রত্যাশা আছে, নাগরিক হিসেবে আমারও প্রত্যাশা আছে। সো তাদের সবার কাছে প্রত্যাশা থাকবে যে তারা দেশকে আস্তে আস্তে, আমরা যে গণতান্ত্রিক উত্তরণের পথে দেশের যে যাত্রাটা শুরু হয়েছে ফেসিবাদের পতনের মধ্য দিয়ে, এটা তাদের হাত ধরে চূড়ান্ত রূপ পাবে। তো এই আশাটা তো অবশ্যই এটা সবারই থাকতে হবে। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেরকম আছে, দেশের অন্যান্য নাগরিকেরও আছে, যে পরবর্তীতে নির্বাচিত যে সরকার আসবে, তারা সেখানে যারা নেতৃত্ব থাকবে, তারা দেশটাকে একটা গণতান্ত্রিকভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবে, গণতন্ত্রকে, যেটা এখন আমরা চেষ্টা করছি সেই পথে এগিয়ে যাওয়ার জন্য। আবার একই সাথে এটাও সত্য যে গত 15 বছর সবচেয়ে বেশি, যেটা হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমি সেটারই পুনরাবৃত্তি করবো, সবচেয়ে বেশি রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছে বিএনপি। তাদের বহু নেতাকর্মী দিনের পর দিন জেল খেটেছে, অন্যায় অত্যাচারের শিকার হয়েছে, গুম হয়েছে, রাইট, ঘরে থাকতে পারেনি, অনেকে ধান খেতে ঘুমিয়েছে। তো তারা যদি সামনে কি হবে বা সামনে তাদের অপার সম্ভাবনার কথা ভেবে যদি তাদের অতীতের কষ্টটা ভুলে যায়, তাহলে তারা ভুল করবে। তারা যদি মনে করে যে এগুলা বাদ দিই, আমরা সব ভুলে আমরা শুধু সামনের দিকে তাকাই, এই ব্যাপারে যদি তাদের অবস্থানটা যদি হালকা হয়ে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি দেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। কারণ এই গুণ, খুম, এই হত্যা, এই নির্যাতন, নিপীড়ন, এগুলোর বিচার হতে হবে। আমাদের যেমন গণতান্ত্রিক পথে উত্তরণ হতে হবে, আমাদের গণতন্ত্রকে আসতে হবে। তাহলে গণতন্ত্রকে সুসংহত করতে গেলে অতীতে যারা গণতন্ত্রকে হত্যা করেছে বা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করেছে বা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, তাদেরকে বিচার করতে হবে, তাদেরকে প্রতিরোধ করতে হবে। বিএনপির কাছে সেই আহ্বান, সেই দাবি দেওয়া দেশের সবার আছে, হাসনাত আবদুল্লাহরও সেটাই থাকবে, সেটাই প্রত্যাশিত। আমি আজিজ, না দেখেন, বিএনপির সম্পর্কে যে ধারণাটা তৈরি হচ্ছে, এটার কিন্তু অমূলক না, কারণ আছে। আপনার সাংবাদিক, এই মিডিয়াতে কয়েকটি হাউস তো জীবনে বের হওয়ার কথা ছিল না, কিন্তু এটা তো বিএনপির নেতাদের পৃষ্ঠপোষকতায় এই হাউসগুলো বেরোচ্ছে। আপনার ইন্টারনেট বন্ধ করায় রাখা হয়েছিল, একমাত্র আইসিটি
প্রতিমন্ত্রী ব্যবহার করেছে, আর 2টা ইলেকট্রনিক মিডিয়া, আমি বলবো টেলিভিশন, এটাকে ব্যবহার করেছে, লাইভ করেছে তারা। ছাত্র হত্যাযজ্ঞ চলে তখন তারা লাইভ করেছে। এই 2টা প্রতিষ্ঠানই কিন্তু বিএনপির কোনো নেতার পৃষ্ঠপোষকতায় বেরিয়েছে। এই 2টা কেন থাকে? আপাত মস্তক ফেসিবাদের দোষর টেলিভিশন 2টা তো আসবে। তারপরে ধরেন বিএনপির হাজারখানেক নেতাকর্মীকে বহিষ্কার করছে, তারপরেও বিএনপির নাম আসতেছে, হাত বদল হয়েছে। কারণ বাজারে হাসিনা সরকার পতন হওয়ার পরে এই সরকারের আপনার ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে সার্ভে করতে গেছে যে আসলে চাঁদাবাজি হয় কি না। দোকানদাররা উত্তর দিছে, প্রশ্ন করছে, উত্তর দিছে আমাদের ব্যবসা করে খেতে হবে না, তার মানে চাঁদাবাজি চলছে। আপনার ধরেন ট্রান্সপোর্ট সেক্টর, আপনার বলি নেই যে শাহজাহান সাহেব পুরোটা লুট করে খাইতো। হ্যাঁ, এখন তো এখানে স্ট্যান্ডিং কমিটির এক লোক আছে, ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন অ্যাডভাইজার। কেন? বিএনপির স্ট্যান্ডিং কমিটির লোক, মানে হি ইজ এ পলিসি মেকার। আপনি যেগুলো বলছেন এটা আমরা কম বেশি জানি। সমাধান হচ্ছে একটাই, সেটা হলো সব সংস্কার, 10টা সংস্কার করতেছে, তাই না? 2টা জিনিস আমার কাছে গুরুত্বপূর্ণ, একটি হলো রাজনৈতিক দলের ভিতরে সংস্কার, আর একটা হলো শিক্ষার সংস্কার। রাজনৈতিক দলের মধ্যে সংস্কারটা কিভাবে সংস্কার কমিশন করতেন, অথবা ইলেকশন কমিশনের আপনার নির্বাচন সংস্কার কমিশন তো হয়েছে, আর আরপিওতে ঢুকান। এখন ধরেন কথার কথায় একটা রাজনৈতিক দলের চেয়ারম্যান আছে, আমি 2 বছর থাকলাম, 2 টার্ম থাকলাম, থাকে আমার ফোলা হইল, হ্যাঁ, তারপরে 2 বছর থাকলো, তার ফোলা হইল, লাভ হইল কি? সংস্কার লাগবে। কোনো দলের ভিতরে গণতন্ত্র নাই। বিএনপি এক ধরনের, আপনার দলের ভিতরে গণতন্ত্র প্র্যাকটিস নাই। জামাত ইসলামে গণতান্ত্রিকভাবে আমির নির্বাচিত হয়, আমির হওয়ার পরে সে হলো আধ্যাত্মিক নেতা, অন্য সব বিতর্ক করতে পারবেন, আমিরের কথার বাইরে কোনো জামাত যাওয়া যাবে না। রাজনৈতিক দলগুলো যদি তাদের নিজেদের মধ্যে গণতান্ত্রিক চর্চাটা না করে তাহলে আসলে গণতান্ত্রিক পরিবেশই তৈরি হয় না এবং গণতন্ত্রটা ইস্টাবলিশ করা কঠিন। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই যে সংস্কারগুলি হচ্ছে, ধরেন এই 10টা সংস্কারে ঐক্যমত হলো, অ্যাকসেপ্ট হলে আইনটা তো পাশ হবে পার্লামেন্টে, যিনি ক্ষমতায় আসবে ইলেকশনে তিনি করবেন। হোসেন মোহাম্মদ এরশাদের পতনের সময় 3 জোটের রূপরেখা হয়েছিল না? সব দল স্বাক্ষর করে পাবলিক কমিটমেন্ট করছে না? মানছে? কেউ মানছে? তো এখন সংস্কার করলেন, মানলো না। একটা প্রেশার থাকবে, প্রেশার তো ওইটাও প্রেশার আছে, ওটা প্রেশার ছিল না ওরকম। আমরা 90-এর আন্দোলনে ছিলাম, ওরকম প্রেশার ছিল না, এখন যে এরকম প্রেশার রয়েছে। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি জনাব আজাদ মজুমদার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান উনি একটি বক্তব্য বলেছেন যে ষড়যন্ত্র থেমে যায়নি, এবং উনি আরও বলেছেন যে কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে বা ষড়যন্ত্রের একটা চেষ্টা হচ্ছে। এটা মাননীয় প্রধান উপদেষ্টা ওনার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেও কিন্তু উনি বলেছেন। আপনি দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর 3 মাসের অল্প কিছু বেশি সময় পার হয়েছে। এর মধ্যে কিছু সরকারি কর্মচারীকে প্রমোশন দেওয়া হয়েছে, কাউকে বদলি করা হয়েছে, কাউকে শাস্তি দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে যদি আপনি সংখ্যাটা যোগ করেন তাহলে সংখ্যাটা 50,000-এর মতো, শাস্তি পাওয়া, বদলি হওয়া এবং পদোন্নতি। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিশাল সংখ্যা, কিন্তু যদি আপনি মোট সরকারি কর্মচারীর কর্মকর্তার সংখ্যা বলেন, প্রায় 10 থেকে 12 লাখ সরকারি কর্মচারী আছেন বিভিন্ন সেক্টর যোগ করলে। তো এদের মধ্যে 1 মিলিয়নের বেশি কিন্তু এখনো স্বপদে আগে যে পজিশনে ছিলেন সেখানেই আছেন, এবং এই 1 মিলিয়ন যে সরকারি কর্মচারী বিভিন্ন পদে বসে আছেন, এদের মধ্যে অনেকে আছেন যে ফ্যাসিবাদের বেনিফিশিয়ারি,
সুবিধাভোগী তারা তো চাইবেন যে তাদের এই সুবিধাটা ফিরে আসুক, বা তারা আগে যেভাবে চালিয়ে যেতেন সেভাবে যাতে চালাতে পারেন। তো যারা আবার এটাও বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে, এই অর্থটা যারা পাচার করেছেন তারা এখন কাজে লাগানোর চেষ্টা করছেন এই সরকারকে, দেশটাকে অস্থিতিশীল করার জন্য বা তাদের কামব্যাকের জন্য। এখানে বিপুল পরিমাণ অর্থের ইনভলভমেন্ট আছে, পাচার হয়ে যাওয়া অর্থ, যে অর্থটা দিয়ে দেশের সরকারকে বা দেশকে অস্থিতিশীল করার একটা চেষ্টা চলছে, সেটা একদিকে যেমন আছে, আবার দেশে যেমন একটা বিপুল সংখ্যক সুবিধাভোগী রয়ে গেছে, তাদেরকেও প্রসিকিউট করা যাচ্ছে না। তো এরকম যখন পরিস্থিতি থাকে তখন ষড়যন্ত্র তো হতেই পারে, এবং এটার বিষয়ে যে সজাগ থাকতে হবে সেটাই সরকার প্রধান কয়েকদিন আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, এবং বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, উনি একটা বক্তব্যে বলেছেন যেটা আপনি উল্লেখ করেছেন। এখানে যারা সংশ্লিষ্ট পক্ষ আছে, সরকার বা রাজনৈতিক দলগুলো, প্রত্যেকেই কিন্তু এ থেকে প্রমাণ হয় যে এই ষড়যন্ত্রের ব্যাপারে সবাই সচেতন, এবং তারা চেষ্টা করছে এই ষড়যন্ত্রকে সর্বশক্তি দিয়ে মোকাবেলা করার। এম এ আজিজ, ষড়যন্ত্র চলছে, প্রধান উপদেষ্টা বলেছেন, তারেক রহমানও বলেছেন, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজনও কিন্তু এ ব্যাপারে সজাগ। আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে ষড়যন্ত্র চলছে, এটা সঠিক। আমরা অনেক সিমটম দেখেছি, সেটা ফোন কল হোক, টুক করে ঢুকে পড়ার কথা বলা হোক, যেটাই হোক না কেন। আপনার কি মনে হয় ফেসিবাদ বিরোধী যারা ঐক্য ছিলেন তারা সবাই বিষয়টি খুব কঠিনভাবে বা খুব কাছ থেকে দেখার চেষ্টা করেছেন বা সচেতন রয়েছেন? ফেসিবাদের বিরুদ্ধে ঐক্য আছে, আমি কিন্তু এটা বিশ্বাস করি। এখন টুক করে চলে আসলে একেবারে জোরে সোরে সব নেমে যাবে, টুক করে থাকবে না। আগে তো রক্ত মাংস নিয়ে চলে গেছে, তখন ওইটাও থাকবে না যতই বলেন। এরকমভাবে বিপর্যয় একটা রুলিং পার্টির, যে একটা সমর্থক পর্যন্ত উকিঝুঁকি মারে না তার, এবং পৃথিবীতে কোনো ফেসিবাদ রিটার্ন করে নেই। বাংলাদেশে যদি করে তাহলে অনৈক্যের কারণে হতে পারে। এই জন্য আমি বলি যে ঐক্য যে আছে, অন্ততপক্ষে যার যার রাজনীতি করুক, কিন্তু ফেসিবাদের বিরুদ্ধে যে ঐক্য আছে এটা মাঝে মাঝে ডেমনস্ট্রেট হওয়া উচিত। কারণ হচ্ছে যে আমাদের ভিতরে, এই যে আজাদ মজুমদার সাহেব যে বললো, আমি সম্পূর্ণ একমত। ভিতরে যেমন ষড়যন্ত্র চলছে, আমাদের পার্শ্ববর্তী দেশ তো ওপেন করতেছে, এবং বড় দেশ, আমাদের 3 ভাগ বেষ্টনী ঘুরে আছে, বড় দেশ, এই অঞ্চলের সাবকন্টিনেন্টের ভিতরে পরাশক্তি, তারা চাচ্ছে এক ব্যক্তির সাথে সম্পর্ক ছিল, দক্ষিণ এশিয়ার একটি দেশের সাথে সম্পর্ক নাই। আমাদের দেশে সাবেক প্রধানমন্ত্রী যিনি পতিত পলায়ন করেছেন, ওনার সাথে সম্পর্ক ছিল। তাকে আনতে পারলে তার 7 সিস্টার, তার ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, সর্বশেষ যে করিডোর করছে, আমি এটাও লিখেছি। হ্যাঁ, এটা তো বলছে যে ট্রানজিট দিয়েছে, আসলে ট্রানজিট না, তো করিডোর তো আমার স্বাধীনতা সার্বভৌমত্বের পরিপন্থী। তারপর আদানির সাথে চুক্তি করে গেছে, এটাও তো একটা শোষক। হ্যাঁ, তো সুতরাং আমরা কিন্তু যতই বলেন আমরা থ্রেটের সামনে আসি, ষড়যন্ত্রের আসি। যে প্রধান উপদেষ্টা বলেছেন, হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমি এই জন্যই বলবো সবসময়ই আপনাকে এটাকে জাতীয় ঐক্য হিসেবে, ইস্যু হিসেবে দেখতে হবে। যে ফেসিবাদের বিলোপ ঘটেছে, ছাত্ররা দাবি করেছে, হ্যাঁ, গণতান্ত্রিক বাংলাদেশ চাইছে, এটা কিন্তু স্বাধীনতা যুদ্ধেরও একই, ভাষার পার্থক্য ছিল একই, আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র, বৈষম্যহীন, এগুলো সব একই দাবি। তো বারবার কত জীবন দিবে? সুতরাং এই একটা ইস্যুতে জাতীয় ঐক্য থাকা উচিত। আপনি খেয়াল করেন যে আমাদের প্রধানমন্ত্রী পালায় গেল, যাওয়ার সাথে সাথে আপনার সংসদীয় দলের বৈঠক বসছে, বৈঠক বসে তারা কৃতজ্ঞতা স্বীকার করছে শেখ হাসিনার কাছে, তারা তাকে আশ্রয় দিছে, লুকায় রাখছে, এবং তাদের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে, ওগুলো কিন্তু পরোয়া করতেছে না। এখন তো ধরেন ট্রায়ালে উঠছে, তো তাদেরকে চাইবে। ইতিমধ্যে তো আপনার ইন্টারন্যাশনাল রেড অ্যালার্টও জারি করছে, এগুলো দিয়ে তো আসবে না। আমার মনে হয় এই জায়গাটা ভারতের সাথে আমাদের মনে হয় যখন এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীকে চাওয়া হবে, তখন বোধহয় আরেকটা টানাপোড়েন শুরু হবে। এই জন্যই বলছি যে জাতীয় ঐক্যটা খুব লৌহ পরিমাণ, যেহেতু ভারত তার ডাইরেক্টলি ব্যাক করতেছে, খুবই কঠিন, ইস্পাত কঠিন ঐক্য থাকা দরকার এখানে। আজাদ মজুমদার, আমরা একটা অন্য প্রসঙ্গে যাই, সেটি হলো যে অধ্যাদেশের যে খসড়া অনুমোদন করা হয়েছে,
কোন অধ্যাদেশ, সেটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ। এবং সেখানে রাজনৈতিক দলের বিরুদ্ধে সরকারের শাস্তির বিধান রাখা হয়নি। আমরা শুনেছিলাম যে এরকম একটা রাখা হবে, কিন্তু কালকে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেছেন রাখা হয়নি। উনি অবশ্য একটা যুক্তি দিয়েছেন যে এটা যদি হয় তাহলে টোটাল বিচার ব্যবস্থা একটা প্রশ্নের সম্মুখীন হতে পারে, যে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করার ব্যাপারে যদি তাদেরকে এই অধ্যাদেশে যদি থাকে আর কি। আপনার কি মনে হয়? একবার আপনারা সরকার থেকে বলা হলো যে থাকবে, আবার বলা হলো থাকবে না। দেখেন, আলটিমেট গোলটা হচ্ছে একটা বিচার করা, যে বিচারটা নিয়ে কোথাও কেউ প্রশ্ন তুলতে পারবে না। তো শুধুমাত্র এটা যে সিদ্ধান্ত হয়েছে তা না, আরও কতগুলো সিদ্ধান্ত হয়েছে এই আইনটা সংশোধনের সময়, যেটা মাননীয় আইন উপদেষ্টা গতকালকে বলেছেন। যেমন মানবাধিকার সংস্থাগুলো চাইলে এই বিচারটা পর্যবেক্ষণ করতে পারবে, ডিফেন্স এবং প্রসিকিউশন চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন, চাইলে কোর্টের কোনো প্রসিডিংস রেকর্ড করা যাবে, রেকর্ড করে প্রকাশ্যে দেয়া যাবে। তো এগুলো করা হচ্ছে মূল উদ্দেশ্য একটাই, যে এই বিচারটা যেন যত বেশি সম্ভব স্বচ্ছ হয়। কারণ আপনি জানেন যে আমাদের দেশে এ ধরনের ক্ষেত্রে যখন এসব ঘটনা এর আগেও দেখেছি আমরা, যে বিচারগুলো হয়েছে এগুলো অনেকটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। প্রতিপক্ষকে ঘায়েল করাটাই ছিল মূল লক্ষ্য, বিচার করাটা অত বড় লক্ষ্য ছিল না। তো এখানে কিন্তু বিষয়টা ওইরকম না। জুলাই হত্যাকাণ্ডের স্মৃতি এখনও তাজা, অনেক ঘরে কিন্তু এখনও কান্না থামে নাই, অনেক মা এখনও কাঁদছে। আপনি দুদিন আগে একটা প্রোগ্রামে দেখেছি, হ্যাঁ, খুব মর্মান্তিক। তো আপনার যদি এটা মনে থাকে, আপনি যদি এটা মাথায় আসে যে আপনার আমার সন্তান কারো ভাই বোন মারা গেছে, তাদের স্মৃতি কিন্তু অতীত দিনের স্মৃতি না, বেশি দিনের অতীত না, অল্প কয়েকদিন আগে, একদম তরতাজা। হ্যাঁ, তো এইটার তো বিচার হইতে হবে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, যেই ঘটাক, এবং সেই বিচারটা নিয়ে যাতে কেউ রাজনীতি করতে না পারে, সেই বিচারটা যাতে বিচারের মতো হয়, সেটা নিশ্চিত করা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম অঙ্গীকার। বিচার অপরাধী যেই হোক এবং তার অপরাধের মাত্রাটা কি সেটাও বিচার করতে হবে। অপরাধ, এক একজনের অপরাধের ধরন এক এক রকম। যিনি অপরাধী তিনিও যেন নিজেকে ডিফেন্ড করার সুযোগ পান। পৃথিবীর নিকৃষ্টতম অপরাধীও কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান আদালতে, তো তিনি যেন সেটা পান এবং বিচার নিয়ে যাতে কোনো প্রশ্ন না উঠতে পারে সেটা নিশ্চিত করা ছিল সরকারের লক্ষ্য, এবং সেই লক্ষ্যকে বাস্তবায়নের লক্ষ্যে এই আইনটা করা হয়েছে। আর রাজনৈতিক দলের যে বিষয়টা, রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে মীমাংসিত হওয়া উচিত। রাজনৈতিক দল আছে দেশে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তারা সিদ্ধান্ত নেবেন। আদালত অবশ্যই আদালতের যে কোনো বিষয়ে কথা বলার অধিকার আছে, সুযোগ আছে, যে কোনো বিষয়ে আদালত রায়ও দিতে পারেন। এখানে যে প্রভিশনটা রাখা হয়েছে সেখানে আদালতের কিন্তু পর্যবেক্ষণ দেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া হয়নি। আদালত মতামত দিতে পারেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা সরকার মনে করছে যে এটা রাজনৈতিকভাবেই হওয়া উচিত। রাজনৈতিক পক্ষগুলো আলোচনা করে কোনো রাজনৈতিক দল যদি সীমা লঙ্ঘন করে বা তাদের বিরুদ্ধে যদি সীমা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়, তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সেই সিদ্ধান্তটা যাতে রাজনৈতিকভাবে আসে, এটা নিয়ে যদি কোনো পলিটিক্যাল ডিবেট না হয়, কোনো পার্টি যাতে মনে করতে না পারে তাদেরকে পলিটিক্যালি ভিক্টিমাইজড করা হয়েছে আগে যেটা আমরা দেখেছি, তো সেইটা নিশ্চিত করার জন্য এই বিধানটা রাখা হয়েছে। সরকার সব দিক ভেবেচিন্তেই এই সিদ্ধান্তটা নিয়েছে এবং আমি মনে করি যে এটাই আসলে হওয়া উচিত। আজিজ, আমরা লক্ষ্য করছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারটা প্রক্রিয়াটা শুরু হয়েছে, এই সরকার একটা টার্গেট রয়েছে যে কোনোভাবে যাতে বিতর্কিত না হয়। কারণ হলো এই আদালতেই অতীতে একটি বিচার হয়েছে যেটা চূড়ান্ত পর্যায়ে প্রশ্নবিদ্ধ এবং সেখানে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া মতো ঘটনা ঘটেছে। সাক্ষীর কোনো ঠিক ঠিকানা ছিল না। আরেকটা সমস্যাও ছিল, এটা দীর্ঘদিন পরে শুরু হয়েছিল, 4 দশক পরে প্রায়, কিন্তু এবার কিন্তু সেই সমস্যাটি নেই। এমনকি আমরা বক্তব্যের দ্বারা সব ফুটেজই রয়েছে, কার কি ভূমিকা রয়েছে। আপনি তো আশাবাদী এবার বিচারটি সুষ্ঠু হবে? আমাদের দেশের যে রাজনৈতিক কালচার, যে সরকারে যায় বিরোধী দলকে বিরোধী দল মনে করে না, শত্রু মনে করে। আপনি যদি এই আইনটা ব্ল্যাঙ্ক চেক কোর্টের ভিতরে ছেড়ে দেন যে তারাই নিষিদ্ধ করতে পারবে, যদি গণতান্ত্রিক চর্চায় আমরা ফেরত না যেতে পারি, গণতন্ত্র অনুশীলনে রাজনৈতিক দলগুলো না যেতে পারে, যে সরকার আসবে অপোজিশন ব্যান করে দিবে, নিষিদ্ধ করে দিবে এই কোর্টকে দিয়ে। তো সুতরাং
এটা একটা চেক অ্যান্ড ব্যালেন্স আছে। ধরেন এখন তারা তো এই ট্রাইব্যুনাল সুপারিশ করতে পারবে, এই অপরাধ করেছে, এটা সে নিষিদ্ধ হওয়ার মতো অপরাধ করেছে, সুপারিশ করল সরকারের কাছে, সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ওপিনিয়ন নিল, অথবা ধরেন রেফারেন্ডামও নিতে পারে, নিয়ে একটা পদ্ধতিতে, অর্থাৎ সব দলের অনুমতি সাপেক্ষে একমত হলে তারা দলকে নিষিদ্ধ করবে। আর এখন যে অপরাধ ট্রাইব্যুনাল, এখন যে পরিস্থিতি আছে, ধরেন এই যে আওয়ামী লীগ সরকার যেটা পতিত চলে গেল, এদের তো আপনার ইউনিয়ন যে থানা লেভেল পর্যন্ত যারা নেতা আছে সবাই কিন্তু কোনো না কোনো ক্রাইমের সাথে জড়িত। আমির হোসেন আমু, আমি ভাবছি সে বঞ্চিত, তোফাল আহমেদ বঞ্চিত, তার গ্রামের বাড়িতে বস্তা ভরা টাকা। চিন্তা করেন আপনি, যে ধরাছে ওই যে ছাত্রলীগের এক্স সাধারণ সম্পাদক, ওখানে যায় তার $3 কোটি নিয়ে ধরা পড়ছে। আরে বিচারপতি মানিক হাতেও অবস্থা খারাপ। তো এই জন্য বলছি যে এটা বিচার করলেই কিন্তু এই আওয়ামী লীগ কিন্তু নেতৃত্ব নিঃশেষ হয়ে যাবে। বিচারটা করতে হবে এবং বিচারটা দ্রুত করতে হবে। এবং আমার কাছে মনে হচ্ছে এই সরকার যদি কিছু সময় পায় বিচার করবে, এবং বিচার ব্যবস্থাটাকে এই বিচার করার এমন পর্যায়ে রেখে যাবে যাতে অন্য সরকার যদি এসে বিচার অন্যদিকে ডাইভার্টও করে, স্লো করে, তাহলে সেই সরকারই বিতর্কিত হবে। এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি যে প্রধান উপদেষ্টা সে তো এখন জেলে থাকতো, আওয়ামী লীগ যদি সরকারে থাকতো তার জেলে থাকতো। সুতরাং তিনি তো এখানে এই ট্রাইব্যুনালকে সংশোধন করে ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য হয়, এইভাবেই তো বিচার করতেছে। আমার মনে হয় বিচারটাই উনি ছাড় দিবে না, এ কারণে উনি কিছুদিন থাকা দরকার। এটা আরেকটা বিষয় হলো যে আসলে এই গণহত্যার বিচারটা যদি না হয় তাহলে এই গণ অভ্যুত্থান যে হলো লাভ কি হবে, তাই না? না, গণহত্যা দেখেন এখানে যে ঘটনাটা ঘটছে, গণহত্যা, গণতন্ত্র হত্যা, আইনের শাসন হত্যা, সুশাসনের হত্যা, কেন কোনো অপরাধ নেই, মানে সব অপরাধ করছে। সুতরাং আপনি খালি একটা গণহত্যার ভিতরে যদি নিবন্ধন করেন তাহলে তো বিচার কিন্তু অনেকটা সংকুচিত হয়ে আসবে। ধরেন নিউ মার্কেটে একটা ছেলে মারা গেছে, তার ভিতরে বহু লোক আসামি, তো এক হত্যায় তো বিচারে এত লোক তো মারে না। আমার মনে হয় আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে পারে। সুতরাং আপনি প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস করে দিছে, গণতন্ত্র ধ্বংস করে দিছে, আইনের শাসন নাই, সুশাসন নাই, লুটপাট পাচার, কি নাই বলেন, কি নাই বলেন। এখন যদি বলেন যে সাক্ষী, আমি যে টেবিলগুলোতে, আমি তো যখন আন্দোলন চলে আমি তো সব টকশোতে গেছি, আমার টেবিলে যত আওয়ামী লীগের মন্ত্রী আসছে, এমপি আসছে, সবাই একটা কথা বলছে, হ্যাঁ বঙ্গবন্ধুর কন্যা নেত্রী একটা কিছু করবে। এবং এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কিন্তু রেকর্ডেড ছবি এগুলো কিন্তু ডকুমেন্ট কিন্তু অ্যাকসেপ্টেবল। তো এই টকশোগুলো যদি আপনি ওই সময় ধরেন তাহলে সব ঘুরে ফিরে দেখবেন যে সবারই আছে, প্রমাণের কোনো অভাব হবে না, অভাব নাই। আপনি যে ভয়েসে আপনি দেখেন হেফাজতের ব্যাপারে রাজ্জাক কৃষিমন্ত্রী ছিল, যে সে যেভাবে কথা বলেছে এটা তো এখনো ইউটিউবে গেলে পাওয়া যায়। আর সাক্ষী দরকার পড়ে একটাতেই যথেষ্ট, এরকম প্রত্যেকটার আছে। ধরেন প্রধানমন্ত্রী ছিল, সে তো এই যে আপনার প্রেস কনফারেন্সগুলো হয়েছে, এখানে যে আমাদের সাংবাদিক ভিতরে যে দোষর আছে এগুলোকে বাঁচতে আর কিছু লাগে? বিদেশ থেকে আইসি আর একটা করে যাদের প্লেনে নিয়ে গেছে ওরাই এসে প্রেস কনফারেন্স করছে, এবং ওদের যারা প্রশ্ন করছে এটাই তো প্রমাণ করে। সুতরাং এটার প্রমাণ করতে কোনো সমস্যা হওয়ার কথা না। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20।
আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজাদ মজুমদার, গণমাধ্যম সংস্কার কমিশন হয়েছে, স্বাভাবিক কারণে আমাদের খুব আগ্রহ রয়েছে। শুধু আমাদের নয়, কিন্তু সাধারণ মানুষের আগ্রহ রয়েছে। সাধারণ মানুষের আগ্রহের কারণ হলো গত স্বৈরাচার আমলে মিডিয়াগুলির ভূমিকায় মানুষ খুশি ছিল না, এবং বিশেষ করে শেষ মুহূর্তে এই জুলাই বিপ্লবের সময় কিছু কিছু নয়, বেশিরভাগ মিডিয়ার যে ভূমিকা সেটা ছিল চূড়ান্ত পর্যায়ে গণবিরোধী। কাজেই যখন গণমাধ্যম সংস্কার কমিশন হয়, একটা আগ্রহ তৈরি হয়েছে, এবং সেই গণমাধ্যমে কমিশনে কারা কারা থাকবেন সে নিয়েও অনেকদিন ধরে আলোচনা চলছে, অন্তত সাংবাদিক মহলেতে বটেই। আপনার কি মনে হয় যে এই সদস্য যাদেরকে নেওয়া হয়েছে তাদেরকে যথার্থ এই মিডিয়া সম্পর্কে তারা সবাই জানেন বিশেষভাবে, এরকম মনে হয়েছে? প্রথম কথা হচ্ছে যে এই সংস্কার কমিশনের যিনি প্রধান, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে উনি কাদেরকে নিয়ে কাজ করবেন। তো ওনার একটা মতামত ছিল এখানে, আর সরকারের পক্ষ থেকেও কিছু সুপারিশ থাকতে পারে। কিন্তু যেই সদস্যদেরকে নেওয়া হয়েছে আমি তো কোনো সমস্যা দেখি না। আমি তো মনে করি যে এনারা যথেষ্ট যোগ্য। এখানে আপনার সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আছেন, খুবই প্রাজ্ঞ একজন অধ্যাপক, আমার নিজেরও শিক্ষক উনি। আমারও শিক্ষক। হ্যাঁ, এখানে আপনার টেলিভিশন মালিকদের প্রতিনিধি আছেন, এখানে সংবাদপত্রের মালিকদের প্রতিনিধি আছেন, সম্পাদকদের প্রতিনিধি আছেন, ঢাকার বাইরে যারা সাংবাদিকতা করেন তাদের একজন প্রতিনিধি আছেন, একজন প্রাজ্ঞ সাংবাদিক আছেন টিটু দত্ত। বাংলাদেশে আমি যাদের সাথে কাজ করেছি বিভিন্ন সময়ে, তাদের মধ্যে ওনাকে আমি দেখেছি, অন্যতম একজন ভদ্রলোক এবং খুবই জ্ঞানী মানুষ। তা আমি তো মনে করি যে এই কমিশনে যারা আছেন তো তারা প্রত্যেকেই যথেষ্ট যোগ্য, এবং তারা তাদের সেই যোগ্যতা দিয়ে গণমাধ্যম সংস্কারের জন্য প্রয়োজনীয় এবং উপযুক্ত যে সুপারিশগুলো সেগুলো করতে পারবেন। মিডিয়া সাপোর্ট নেটওয়ার্ক এটা কি? এটা একটা এনজিও। আপনি দেখেছেন মিডিয়াকে সাপোর্ট করার জন্য অনেক সময় বিভিন্ন জায়গা থেকে মিডিয়ার কর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, সাংবাদিকতার অনেক কোর্স হয়, বা আরও অনেকভাবে মিডিয়ার সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কিছু মিডিয়া ভিত্তিক কিছু এনজিও কাজ করে। আর মিডিয়া সাপোর্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে যাকে নেওয়া হয়েছে জিমি আমির, ওনাকে চিনি, তিনি কিন্তু সাংবাদিকতা করেছেন। ঠিক আছে। তো আপনি এখানে ব্যক্তির অভিজ্ঞতাটাই তো সংস্কার কমিশনে আসবে। উনি একটা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন যদিও, কিন্তু তাতে তো ওনার নিজস্ব অভিজ্ঞতাটা শেষ হয়ে যাচ্ছে না। উনি ওনার অভিজ্ঞতা দিয়ে উনি একটা মিডিয়াকে যারা সাপোর্ট করে, যেই এনজিওগুলো মিডিয়ার সাথে সংশ্লিষ্ট হয়ে যারা কাজ করে, তাদেরও তো একটা স্টেক থাকতে পারে বা তাদের একটা মতামত থাকতে পারে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনি মিডিয়ার ভিতরে থেকে, মিডিয়ার অনেক কিছু আমরা অনেক সময় দেখি না। আমরা যখন ঘরে থাকি আমরা কিন্তু আমাদের নিজস্ব সমস্যাটা উপলব্ধি করতে পারি না। আমাদের সাংবাদিকতাতেই আপনি দেখেন, আমরা কিন্তু যখন একজন রিপোর্টার রিপোর্ট দেয়, আমরা সেই রিপোর্টটা কিন্তু সরাসরি ছাপিয়ে দিই না, যদিও বেশিরভাগ সময় সেই রিপোর্টটাই 90% ক্ষেত্রেই সঠিক, কিন্তু তারপরেও আমরা আরেকটা চোখ দিয়ে সেটা দেখি, অন্যের চোখ দিয়ে আমরা আমাদের সমস্যাগুলো দেখার চেষ্টা করি, যাতে করে আমাদের রিপোর্টটা কারেক্ট হয়। তো এক্ষেত্রেও সরকার মনে করেছে যে মিডিয়াকে যারা বাইরে থেকে মনিটর করে, মিডিয়ার ওয়াচডগ হিসেবে কাজ করে, তাদের একজন যদি প্রতিনিধি থাকে, তাহলে যে মিডিয়ার যে সমস্যাগুলো হয়তো মিডিয়ার কারো চোখে পড়ছে না, বা চোখে পড়লেও যে সমস্যাগুলোকে আদৌ মিডিয়ার সাথে সংশ্লিষ্ট যারা আছে তারা ঠিক সেভাবে গুরুত্ব দিচ্ছে না, বাইরে থেকে একজন যদি তার দৃষ্টিতে বা তার অভিজ্ঞতাটা শেয়ার করে, আসল লক্ষ্যটা কিন্তু বিতর্ক করা নয়, এই কেন ও কেন নয়, এই বিতর্ক যদি আমরা করতে থাকি, এই বিতর্ক কিন্তু আপনি চলতেই থাকবে, আমার সমস্যার কিন্তু সমাধান হবে না। আমার মূল লক্ষ্যটা হচ্ছে যে মিডিয়ার মধ্যে একটা সংস্কার প্রয়োজন। সেই সংস্কারের জন্য মিডিয়ার সাথে জড়িত বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার তারা তাদের মতামত দেবেন, মতামত দিয়ে সেই মতামতের ভিত্তিতে সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করবে, যাতে মিডিয়াটা আরও ভালোভাবে কাজ করতে পারে, মিডিয়া যাতে মানুষের কথা বলতে পারে, গণমাধ্যম যেন গণমানুষের কথা বলতে পারে, সরকারের ভুল ত্রুটি দেখিয়ে দিতে পারে, আরও স্বাধীনভাবে কাজ করতে পারে, এবং যারা সাংবাদিক আছেন তারা যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, তাদের উপযুক্ত বেনিফিটগুলো তারা পান। এই তো আলটিমেট লক্ষ্য। তো এই লক্ষ্যগুলো পূরণ করার জন্য আমরা যদি কোনো ব্যক্তির সহায়তা নিই, সে যদি তার সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা থাকে, সে ইজ নট এ কমপ্লিট স্ট্রেঞ্জার এখানে।
তার যদি অভিজ্ঞতা থাকে এবং তার মতামত যদি কাজে লাগে তাহলে সমস্যা তো আমি কোনো কিছু দেখি না। আমরা কাউকে যদি পছন্দ না করি তাহলে সে কেন, তাকে নানাভাবে আমরা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করি। আবার অনেকের সম্পর্কে আমরা একেবারেই জানি না, না জানার কারণেও আমরা কিন্তু মনে করি যে সে হয়তো বা যোগ্য নয়, কিন্তু আমি না জানলেও কেউ কেউ তো জানে। আজিজ, দেখেন, মিডিয়া সংস্কারের ব্যাপারে আমি আশাবাদী না, কারণ আমিও ফেডারেশনের 3 টার্ম মহাসচিব ছিলাম। কোনো কিছু বৈঠকে এই মিডিয়ার সমস্যার সমাধান হয়নি, সবসময় আন্দোলন করতে হয়েছে। যেমন ধরেন ওয়েস্ট বোর্ড আন্দোলন করতে আদায় করতে হয়েছে, আবার বাস্তবায়ন করতে আন্দোলন করতে হয়েছে। কোনো অবস্থাতেই মালিক আপনার যে কোয়াসি জুডিশিয়াল ওয়েস্ট বোর্ড গঠন করা হতো ওখানে একমত হতো না, বয়কট করে চলে যেত। তখন ইলিটারেলি ঘোষণা দিত, তখন আন্দোলন করে আবার বাস্তবায়ন করা হতো, তারপরেও বাস্তবায়ন করে না। আবার ওয়েস্ট বোর্ড নেওয়ার সময় চাকরি বাঁচানোর জন্য সব সাংবাদিক কর্মচারীদের স্বাক্ষর নিয়ে সরকারের ঘরে জমা দেয় যে আমরা ওয়েস্ট বোর্ড পেয়ে গেছি। আর মিডিয়া জগৎটা মাফিয়া চক্রের হাতে জিম্মি। যতক্ষণ পর্যন্ত আপনি প্রকাশক এবং সম্পাদক আলাদা করতে না পারবেন ততক্ষণ এখানে স্বস্তি আসবে না। প্রফেশনাল সম্পাদক হতে হবে। আপনি ধরেন একই ব্যক্তি মালিক, তিনি সম্পাদক, তিনি চাকরি দেন, তিনিই চাকরি খান, তিনিই প্রমোশন দেন, তিনিই ডিমোশন দেন, তো সমস্যার সমাধান কোথায় হবে? তারপর দেখেন একটা পত্রিকায় 10,000 সার্কুলেশন, সে সরকারের বিজ্ঞাপন পাওয়ার জন্য 1.5 লাখ সার্কুলেশন ঘুষ দিয়ে করে নেয়। ওখানে আপনি করেন না। যত পেমেন্ট আছে পত্রিকার সব পেমেন্ট চেকের মাধ্যমে হবে, অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে। যে চাকরি করে তাকেও পেমেন্ট তার অ্যাকাউন্টে দিতে হবে। হকারদের কাছে যখন পয়সা নেয় সেটাও অ্যাকাউন্ট পে করতে হবে। এটা করে দেন। আর সম্পাদক এবং প্রকাশক আলাদা করেন। যিনি প্রকাশক থাকবেন মালিক পক্ষের থাকবেন, যেই থাকুক, মালিক থাকুক, প্রকাশক থাকুক, সমস্যা নাই। সম্পাদক প্রফেশনাল। এখন সম্পাদক কমপক্ষে আমাদের দাবি ছিল 15 বছরের এক্সপিরিয়েন্স প্রফেশনাল সাংবাদিক হতে হবে। আপনি 15 বছর না করেন, 10 বছর করেন, কিন্তু এইটাকে আলাদা যদি না করতে পারেন, আর এই পেমেন্ট, মুড অফ পেমেন্ট, এটা যদি আপনার চেকের মাধ্যমে অথবা যাই বলেন, অনলাইন বলেন, যাই বলেন, ডিজিটালাইজ না করতে পারেন, ততক্ষণ পর্যন্ত এই মালিক পক্ষের যে বাংলিং, উৎপীড়ন, এটা বন্ধ করা যাবে না এবং এই মিডিয়াতে স্বস্তি আসবে না। আজাদ মজুমদার, আসলে গণমাধ্যম সংস্কার নিয়ে একটু বিভ্রান্তি রয়েছে। বিভ্রান্তির 2 ধরনের। একটি হলো যে আসলে গণমাধ্যম সংস্কার আসলে পৃথিবীতে কোথাও কিভাবে হয়েছে এরকম ধারণা নেই। আর হলো কেউ বলছে গণমাধ্যম সংস্কার এটা নিয়ন্ত্রণ কিনা। শ্রদ্ধা আজিজ ভাইয়ের কথা প্রসঙ্গে আসি। উনি বলেছেন যে এটা সম্ভব না। আমি কিন্তু ওনার মতো অতটা হতাশ নই এই কারণেই, ওনার কথার মধ্যে আশার বাণী আছেন। উনি অনেকগুলা প্রস্তাব আকারে, ওনার ব্যক্তিগত মতামত প্রস্তাব আকারে বলেছেন। এই প্রস্তাবগুলো যদি মডিফাই করে বা এই প্রস্তাবগুলোর কাছাকাছি যদি কোনো প্রস্তাব আসে এবং সেই প্রস্তাবগুলো বাস্তবায়ন করা যায়, তাহলে তো কিছু সংস্কার তো হবে, অনেকখানি হবে। পৃথিবীর কোনো পদ্ধতি আমূলভাবে সংস্কার করা যায় না। আমূল পরিবর্তন হতে পারে, পরিবর্তন আর সংস্কার দুটো আলাদা শব্দ। এখানে কিন্তু গণমাধ্যমকে কেউ পরিবর্তন করে নিয়ন্ত্রিত গণমাধ্যম বা রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম করা হচ্ছে না। আমরা আমাদের দেশে একসময় দেখেছি 4টা বাদে সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। তো সেটা ছিল নিয়ন্ত্রণ। যে সংবাদপত্রগুলো থাকবে তারাই শুধু সরকারের কথা বলবে, সরকার যেভাবে চায় সেভাবে হবে। এখানে কিন্তু সেরকম কোনো প্রস্তাব আসছে না। যেটা আসছে যে দেশের গণমাধ্যম যেভাবে চলছে, আপনিও কিন্তু বলেছেন একটু আগে, আপনি নিজে সাংবাদিকতার ছাত্র, আমিও সাংবাদিকতার ছাত্র। আমরা কিন্তু আমাদের শিক্ষা জীবন থেকেই এটার সাথেই আছি। আমরা দেখছি যে আসলে বাংলাদেশের গণমাধ্যম কীভাবে ফাংশন করে। এখন আমি নিয়মে যে কাজ করেছি দীর্ঘদিন ধরে, আমি এখানে কিন্তু কোনোদিন এই গত 20 বছরে একদিনের জন্য মালিক পক্ষকে কোনো ধরনের হস্তক্ষেপ করতে দেখিনি। একমাত্র পত্রিকা আছে। আমি মনে করি যে আমি এমন একটা পত্রিকায় কাজ করেছি যেটা বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমের একটা সিম্বল। শত প্রেশার সত্ত্বেও কিন্তু আমাদের সম্পাদক কিন্তু উনি আসলে পিছপা হননি। এবং 2 জন ব্যক্তি যারা 111-এর সেই প্রেস রিলিজ ছাপেননি, সেটা নুরুল কবির এবং শফিক রহমান, আর সবাই কিন্তু চেপেছে। তো উদাহরণ কিন্তু আমাদের সামনে আছে। তো আমরা যদি সেই উদাহরণগুলোকেই
উদাহরণ হিসেবে নিয়ে এই গণমাধ্যমগুলো যদি পারে, আমরা যদি মনে করি এরা যেহেতু পেরেছে, চেষ্টা করলে বা কিছু যদি পদ্ধতিগত পরিবর্তন আনা যায় তাহলে অন্যরাও পারবে, তো সেইটা করতে তো কোনো অসুবিধা নেই। এবং সেটা করলে সর্বাঙ্গীনভাবেই মঙ্গল, গণমাধ্যম মাফিয়া মুক্ত হয়, সাংবাদিকরাও উপকৃত হয়, সাংবাদিকরা সাংবাদিকতা করতে পারে। তখন আর ওই কথাটা আসে না যে সাংবাদিকরা দালালি ছাড়েন, দালালরা সাংবাদিকতা ছেড়ে দেন। এই কথাটা কিন্তু খুব চালু একটা কথা। তো এই ধরনের কথা কিন্তু সাংবাদিক হিসেবে আমাদের খুব ভালো লাগেনি। আমরা যখন সাংবাদিকতা করেছি আমাদের কিন্তু খুব গায়ে লাগতো এই ধরনের কথা। আমরা কোথাও সাংবাদিক হিসেবে পরিচয় দিলে মানুষ ভুরু কুচকাতো, সবাইকে জেনারেলাইজ করে এক কাতারে দেখতো। আমরা যখন আমরা মনে করি যে যদি এই সংস্কারগুলো আনা যায়, সাংবাদিকরা যদি তার সাংবাদিকতাটা করতে পারে একেবারে বস্তুনিষ্ঠভাবে, কোনো ধরনের চাপ এবং প্রভাব থেকে মুক্ত রেখে, তাহলে তো আলটিমেটলি দেশের শুধুমাত্র সাংবাদিকতা উপকৃত হবে তা না, দেশের মানুষ উপকৃত হবে, গণতন্ত্র উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, এমনকি দেশের অর্থনীতি উপকৃত হবে। অর্থনীতি উপকৃত হবে এই অর্থে বলছি যে আপনি দেখেন যে বাংলাদেশ ব্যাংকের যে হেস্ট যেটা হলো, বাংলাদেশ ব্যাংকের টাকা হেস্ট কিন্তু প্রথম বাংলাদেশের পত্রিকায় ছাপা হয়নি, ছাপা হয়েছিল ফিলিপাইনের একটা পত্রিকায়। এটা যদি বাংলাদেশের একটা পত্রিকায় ছাপা হতো, অর্থনৈতিক ক্ষেত্রে যে লুটপাটগুলো হয়েছে, এই লুটপাটগুলো যদি সংবাদপত্রের সাংবাদিকরা প্রপারলি লিখতে পারতো। আমি নিজে আমি একটা পত্রিকায় কিছুদিন নিউজ এডিটরে কাজ করেছি। একটা নিউজের জন্য কমেন্টস চাওয়ার পর ওই কোম্পানির পিআর এজেন্ট এসে মেকআপ রুমে ঢুকে বসেছিল যাতে ওই নিউজ ছাপানো না যায়। তো এইগুলো যখন বন্ধ হয়, আমরা শুধুমাত্র বলি যে রাজনৈতিক চাপের চেয়ে মিডিয়ার উপর কর্পোরেট মাস্তানি ছিল আরো অনেক বেশি। তো এইগুলো যদি বন্ধ করা যায় তাহলে কর্পোরেট জগতে, দেশের ব্যবসা বাণিজ্যের জগতে এক ধরনের স্বচ্ছতা আসবে, আর্থিকভাবে মানুষ উপকৃত হবে। তো সাংবাদিকতা যদি ক্লিন করা যায় বা যত বেশি স্বচ্ছ রাখা যায়, তাতে করে শুধু রাজনীতি উপকৃত হবে তা না, দেশের অর্থনীতিও কিন্তু উপকৃত হবে। এই জন্যই এটা একটু সময় নিয়ে হলেও এই সরকার যদি শেষ না করে যেতে পারে, পরবর্তী সরকার এলেও এই সংস্কারটা বা সংস্কারের প্রক্রিয়াটা কন্টিনিউ রাখা উচিত এবং আমাদের প্রতিনিয়ত আশাবাদী থাকা উচিত। হবে না মনে করে যদি আমরা কোনো কাজ শুরু না করি তাহলে সেটা আর কখনোই হবে না। জনাব এম এ আজিজ এবং জনাব আজাদ মজুমদার, আপনারা আমাদের দীর্ঘ সময় দিয়েছেন, আপনাদের আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।